একজন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ যখন সাফল্য লাভ করে তখন সে সাফল্যকে উপভোগ করতে পারে। সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অবশ্যম্ভাবী, কিন্তু তারপরও অনেকেই ব্যর্থতাকে নিয়তি বলে মনে করে জীবনযুদ্ধের ময়দান থেকে পিছু হটেন। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহের সামনে এগিয়ে যান তারাই সফল হন। পৃথিবী জুড়ে যাদের আমরা সাফল্যের শিখরে দেখেছি বা দেখছি, তারাও কিন্তু জীবনের কোনো না কোনো সময় ব্যর্থতার স্বাদ পেয়েছেন। বন্ধুরা, আজকে কথা বলবো সেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান নামে পরিচিত জগৎ বিখ্যাত আমাদের সকলের অত্যন্ত প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের কথা। তিনিও একবার তার জীবনযুদ্ধে হেরে গিয়েছিলেন, এমনকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তারপর তার জীবনে কি এমন ঘটনা ঘটল যে তিনি জগৎ বিখ্যাত হয়ে উঠলেন। তাই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখে জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনুন। চলুন মেন ভিডিওতে। ছোটবেলা থেকেই এপিজে আব্দুল কালাম স্যার তার স্বপ্ন ছিল তিনি পাইলট হবেন, আকাশে জাহাজ চালাবেন। কিন্তু সেই পাইলট হওয়ার পরীক্ষা এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে তিনি সিলেক্ট হননি, অসফল হয়েছিলেন। কেবলমাত্র তার কাছে সেই পরীক্ষা দিতে যাওয়া মানে দেরাদুন পর্যন্ত যাওয়ারই পয়সা ছিল, কিন্তু দেরাদুন থেকে বাড়ি ফিরবার মতো পয়সা তার পকেটে ছিল না। তো দেরাদুন থেকে আসার পথে ঋষিকেশ পড়ে। সবাই নিশ্চয়ই আপনারা ঋষিকেশের নাম শুনে থাকবেন। সেই ঋষিকেশে স্বামী শিবানন্দ মহারাজের এক আশ্রম আছে। তো সেই আশ্রমের পাশে একটি বড় পাথর ছিল আর তার নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। সন্ধ্যের সময় সেই স্বামী শিবানন্দের আশ্রমের পাশে এই গঙ্গার পাড় ধরে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার পায়চারি করছিলেন আর মনে মনে ভাবছিলেন যে দেরাদুনে এসে ইন্ডিয়াতে সিলেকশন হয়ে পাইলট হবার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সিলেকশন হলো না। বাড়ি ফিরবার পয়সাও পকেটে নেই। বোনের গয়না বন্ধক রেখে পয়সা নিয়ে এসেছিলাম পরীক্ষা দিতে যাওয়ার জন্য, পয়সাটুকুও হাতে নেই। এরকম জীবন রেখে আর কি হবে? এর থেকে বরং আত্মহত্যা করাই সঠিক রাস্তা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ডক্টর এপিজে আব্দুল কালাম এই সিদ্ধান্তই নিলেন সিলেকশন না হওয়ার পর। এইসব ঘটনা আব্দুল কালাম স্যার তার আত্মজীবনী উইংস অফ ফায়ারে লিখে গেছেন। বন্ধুরা, যদি সুযোগ হয় অবশ্যই একবার পড়বেন। যাই হোক, সন্ধ্যার সময় সেই আশ্রমের পাশে যখন গঙ্গার পাড় ধরে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার পায়চারি করছিলেন, তখন তিনি সম্পূর্ণ রূপে মন বানিয়ে ফেলেছিলেন যে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। আর ঠিক সেই সময় সন্ধ্যা আরতি করে সেই আশ্রমের প্রভু স্বামী শিবানন্দ মহারাজ গঙ্গায় প্রদীপ দেখাতে নিচে নামছিলেন। আর তৎক্ষণাৎ তার চোখে পড়ে একটি ছেলে গঙ্গার পাড়ে ঘোরাফেরা করছে। দেখে তার সন্দেহ হলো। তিনি সাধু সন্ত মানুষ, জ্ঞানী মানুষ দেখেই তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই ছেলেটার কোনো কুমতলব আছে। তিনি আব্দুল কালামকে নিজের কাছে ডেকে বললেন, বেটা এক মিনিট দাঁড়াও, একটু এদিকে এসো তো। আব্দুল কালাম তিনি স্বামীজির কাছে এসে প্রণাম করে বললেন, প্রণাম মহারাজ। স্বামীজি বললেন, তুমি কেন এই সন্ধেবেলায় একা একা এই নদীর কিনারায় ঘুরছো বলো তো বাবা? পড়ে যাবে তো গঙ্গায়। স্বামীজির কথা শুনে আব্দুল কালামের চোখে জল চলে এলো। তিনি কেঁদে ফেললেন। স্বামীজি আব্দুল কালামের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, বেটা তোমার কি হয়েছে? কোথা থেকে এসেছো তুমি? তো উত্তরে কালাম স্যার বললেন, মহারাজ আমি কেরল থেকে এসেছি। স্বামীজি একটু মুচকি হেসে বললেন, তো ভেতরে এসো বাছা, তুমি তো আমার আদ্য শঙ্করাচার্যের গ্রাম থেকে এসেছো, তুমি তো আমার অতিথি, চলো ভেতরে চলো, এটা সনাতন ধর্ম, এটা ভারত। যুবক কালাম সঙ্গে সঙ্গে সেই স্বামীজির সঙ্গে আশ্রমের ভেতরে এলেন। স্বামীজি তার শিষ্যদের বলে তার ভোজনের ব্যবস্থা করালেন এবং ভোজন করালেন। ভোজন হয়ে গেলে স্বামীজি আব্দুল কালামকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, এবার বলো তো কি হয়েছিল তোমার?
কালাম তখন বললেন, বোনের গয়না বন্ধক রেখে পাইলট হবার পরীক্ষা দিতে এসেছিলাম মহারাজ। অনেক স্বপ্ন ছিল, কিন্তু সিলেকশন হলো না। এখন বাড়ি যাওয়ার পয়সাটুকু পর্যন্ত আমার কাছে নেই, তাই ভেবেছিলাম নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এই কথা শুনে স্বামী শিবানন্দ মহারাজ তাকে আশ্বস্ত করে বললেন, তুমি উদাস হয়েও না, সিলেকশন হয়নি তো কি হয়েছে, অন্য কিছুর জন্য চেষ্টা করো, আবার দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরি করো। আর যাওয়ার পয়সা সেটা আমি তোমাকে এখনই দিয়ে দিচ্ছি, এখন তুমি বিশ্রাম নাও। পরদিন সকালে বাড়ি ফিরবার সময় যখন স্বামীজিকে প্রণাম করতে গেলেন, তখন আব্দুল কালাম স্যার স্বামী শিবানন্দ মহারাজকে বললেন, স্বামীজি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বন্ধুরা, সত্যি বলতে কি জানেন, এই একটি প্রশ্নই আমাদের ভারত মাতার হাতে তুলে দিয়েছিল সেই বীর সন্তানকে, সেই মিসাইল ম্যানকে, আর যার ভূমিকায় তৈরি হয়েছিল আমাদের ভারতের সবথেকে বড় মিসাইল লঞ্চিং প্যাড, লঞ্চিং স্টেশন শ্রীহরিকোটা। আজ যেখানে বিশ্বের তাবর তাবর দেশ ভারতের শ্রীহরিকোটাতে আসে ভাড়াতে মিসাইল লঞ্চ করতে, মিসাইল ওড়াতে। আমেরিকা বছরে যত নতুন নতুন কোম্পানি লঞ্চ করে, তার থেকে বেশি আমাদের ভারতের শ্রীহরিকোটা থেকে মিসাইল লঞ্চ হয়। তো কালাম স্যার স্বামীজিকে বললেন, স্বামীজি, আপনাকে আমি একটা প্রশ্ন করব? স্বামীজি বললেন, হ্যাঁ নিশ্চয়ই। কালাম স্যার স্বামীজিকে বললেন, আপনি তো প্রভু, আপনি তো সাধুসন্ত মানুষ, আপনি তো সব কিছুই জানেন, তাহলে বলুন তো, এই পাইলট হওয়ার পরীক্ষায় কেন আমার সিলেকশন হলো না? ভগবান কি আমাকে এতটাই খারাপ মনে করে যে আমি একটা সরকারি চাকরি পর্যন্ত পেলাম না? আর এর উত্তরে স্বামী শিবানন্দ মহারাজ যে উত্তর দিয়েছিলেন, তা ডক্টর এপিজে আব্দুল কালাম তার মৃত্যু পর্যন্ত তা স্মরণে রেখেছিলেন। আর স্বামী শিবানন্দ মহারাজ তার যে সেই উত্তর ছিল, সেই উত্তরই ছিল তার ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর এক মন্ত্র। শুনুন কি উত্তর দিয়েছিলেন সেই স্বামী শিবানন্দ মহারাজ। শিবানন্দ মহারাজ বললেন যে না না, তুমি অসফল হওনি, তুমি ব্যর্থ হওনি, ভগবান তোমাকে এর থেকেও বড় কোনো কাজের জন্য সুরক্ষিত রেখেছেন। আর শিবানন্দজির এই বাণী পাইলট হওয়ার পরীক্ষাতে ব্যর্থ হওয়া সেই ছেলেটা আজ জগৎ বিখ্যাত মিসাইল ম্যান এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আমরা তাকে স্যালুট জানাই। নমস্কার বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা একটু হলেও আপনাদের মধ্যে কোনো পজিটিভ পরিবর্তন আসে বা একটু হলেও আপনি কিছু শিখে যেতে পারেন, তাহলে আমার এই ভিডিওটি সকলের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাধব স্পিকিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।